আসলে ইভালুয়েট করতে হবে। তো এলজিডির এই প্রজেক্টে দেখো কি আছে, যে প্লাস্টার বা মর্টার ওয়ার্কস আছে। প্লাস্টার তো বুঝো, হ্যাঁ, যে সিমেন্ট স্যান্ড ওয়াটার দিয়ে তোমার যে ধরো একটা ব্রিক ওয়ালের উপরে যে লেয়ারটা আমরা দিই সেটাকে প্লাস্টারিং বলতেছি। হ্যাঁ, মেসনরি কথার অর্থ হলো যে ব্রিক ওয়ার্ক গুলা করা হয়, মানে একটা একটা ইটের পাশে আরেকটা ইট বসানো, হ্যাঁ, বা ইটের তৈরি যে বিল্ডিং গুলা বানানো হয় সেটাই হলো আসলে কি যে মেসনরি ওয়ার্ক। এছাড়াও তোমার যে জেনারেল কনস্ট্রাকশন গুলা থাকে যেমন পার্টিশন ওয়াল বা আদার যে কোনো কিছু, ধরো রোড, হ্যাঁ, তো এরকম জেনারেল কনস্ট্রাকশন এইসব প্রজেক্টের আন্ডারে। তো কনস্ট্রাকশন করার পরে যে ইস্যুস গুলা দেখা গেছে যে তোমার সারফেস ফিনিশটা পুয়ার, হ্যাঁ, প্লাস্টারের টেক্সচারটা আনইভেন, মানে ইভেন প্লাস্টার হওয়ার কথা ছিল সেই জায়গায় তুমি আনইভেন প্লাস্টার টেক্সচার পাইছো, বা প্লাস্টার সারফেসে ক্র্যাক দেখা গেছে। তো প্রজেক্টটা শুরু হওয়ার আগে দেখা গেছে যে প্লাস্টারিং এ ক্র্যাক আছে। ইভেন তুমি যে মর্টারটা প্রিপেয়ার করা হয়েছে সে মর্টারের স্ট্রেংথ ইনকনসিস্টেন্ট, হ্যাঁ, অথবা কিছু দেখা গেছে তোমার যদি এই মর্টার তৈরি করার জন্য যতটুকু পানি লাগে ডিজাইন, মানে ডিজাইনের মাধ্যমে যে পানিটা আসার কথা তার থেকে আরো বেশি এক্সেসিভ ওয়াটার লাগতেছে। হ্যাঁ, বা মানে এটা আসলে কি এই যে এই প্রবলেমগুলোর জন্য কি কি টেস্ট আসলে করা লাগবে সেটাই তোমাদের আসলে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো দেখো এই কনস্ট্রাকশনে যেটা ইউজ করছে সিমেন্ট গুলো, যেমন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা যেহেতু তোমরা ল্যাবে করবা, ল্যাব থেকে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হবে। তো 15 তারিখ সাবমিট এই জন্য দেখো তোমাদের ওপিসি সিমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন যে বলতে এছাড়া দেখো কবে তোমাদের তখন তো দুই বলতেছেন না ধরনের স্যান্ড, এটাও তোমাদের ল্যাব থেকে প্রোভাইড করা হবে। ভিজাইয়া ফাটানো একটা লোকাল স্যান্ড বা যেটা আমরা রিভার স্যান্ড বলি, আর একটা হলো যেটা সিরের স্যান্ড, যেটা ফাইননেস মডুলাস একটু বেশি, হ্যাঁ, যেটা কোর্সার একটু। এই দুইটা স্যান্ডের ব্লেন্ড দিয়ে হয়তো তোমাদের গ্রুপ ওয়াইজ যেটা আলাদা হবে। এছাড়াও ভ্যারিয়েবল ফিল্ড কন্ডিশনস গুলো তোমাদের ডাটা ওয়াইজ, গ্রুপ ওয়াইজ ডাটা ডিফারেন্ট হবে, যেমন টেম্পারেচার, ময়েশ্চার, কিউরিং। তো কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং টিম হিসেবে তোমার আসলে যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হলো প্রত্যেক গ্রুপের জন্য আসলে এক এক ধরনের ইস্যু বা ফোকাস এরিয়া থাকবে। ওটা যখন আমরা ডাটা সেটটা দেখবো, অ্যাসাইন ডাটা সেট, তখন আসলে লক্ষ্য করব। তোমাকে আসলে প্রথমে ডায়াগনোজ করতে হবে যে এই যে ধরনের ফেইলার গুলো হচ্ছে বা এই ধরনের প্রবলেম গুলো যেহেতু হচ্ছে এটার কারণটা কি। হ্যাঁ, তাহলে এই প্রবলেম গুলোর জন্য কোন ম্যাটেরিয়াল প্রপার্টিজ আসলে রেসপন্সিবল সেটা একটা। আর হলো যে এখন এই ম্যাটেরিয়াল প্রপার্টি গুলা বা এছাড়া কিছু করার করতে নাই, বুধবার ছাড়া কিছু করার নাই, সামনের সপ্তাহে তোমার কি কি টেস্ট করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাকে প্রত্যেক গ্রুপকে আসলে মিনিমাম 4টা ল্যাবরেটরি টেস্ট সিলেক্ট করতে হবে, যে তুমি আসলে তোমার যে গ্রুপ ওয়াইজ, মানে ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য আসলে এক এক গ্রুপের এক এক প্রবলেম, তোমার গ্রুপের জন্য তুমি কোন 4টা টেস্ট করলে বুঝতে পারবা যে কোন ম্যাটেরিয়াল গুলা দায়ী বা কি সলিউশন দেওয়া যায়, এটা আসলে তোমাকে ডিসাইড করতে হবে। এবং হলো দেখো তুমি ওই যে 4টা টেস্ট তুমি সিলেক্ট করবা, সেই 4টা এক্সপেরিমেন্ট করবা, করে তোমার যে ডাটাটা পাচ্ছ ডাটাটা অ্যানালাইজ করবা। করার পরে তাহলে ম্যাথটা ঠিক আছে। করার পরে তোমাকে যেটা করতে হবে, এলজিইডির জন্য একটা অপটিমাইজ এলজিডির জন্য তোমাকে একটা সলিউশন প্রোভাইড করতে হবে আসলে, বুঝতে পারছো? আমি এখন না, আচ্ছা, এতটুকু বোঝা গেছে? জি স্যার। সামনে না, আচ্ছা, না এক সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো তুমি আসলে প্রজেক্টে কি কি ডেলিভার করবা, এগুলোকে বলা হয় প্রজেক্ট ডেলিভারেবলস। হ্যাঁ, মানে যা আছে ব্যাগ নষ্ট করে দিছে। তাহলে দেখো আমরা কি কি ডেলিভার করব, যে তোমার ফার্স্ট একটা কি থাকতে হবে, প্ল্যান। একটা প্ল্যান থাকতে হবে, তুমি আসলে কিভাবে ডায়াগনোসিস করবা, কিভাবে টেস্টগুলো সিলেক্ট করবা। তাহলে তোমার ওটা একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশনের একটা ফ্লো চার্ট লাগবে। হ্যাঁ, তুমি এখন আসলে একটা কনসালটেন্ট, তো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমার প্রবলেমটা কোথায়,
প্রবলেমটা কি কারণে হচ্ছে, রুট কজ কি, এবং এই প্রবলেমটা যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় সেই ক্ষেত্রে আমি কোন টেস্টগুলো করব। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো তুমি যে আসলে এক্সপেরিমেন্ট গুলো করছো সেটা কেন করছো সেটার একটা জাস্টিফিকেশন লাগবে, এবং ওই এক্সপেরিমেন্টে দেখো যে এসটিএম স্ট্যান্ডার্ডস গুলো আছে, সেই এসটিএম স্ট্যান্ডার্ডসটা রিলেভেন্ট এসটিএম স্ট্যান্ডার্ডটা তোমাকে মেনশন করতে হবে। যেমন আমাদের এসটিএম C191 ধরো একটা টেস্টে, এইভাবে তোমরা টেস্টের নামগুলা এবং টেস্টগুলো সিলেক্ট করবে। করার পরে তোমরা ল্যাবে চলে যাবা, ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করবা। তো এক্সপেরিমেন্ট এখন যেভাবে আমরা এক্সপেরিমেন্ট গুলো করতেছি যে 10টা এক্সপেরিমেন্ট, ওগুলোর মধ্যে অবভিয়াসলি থাকবে। তো ওখানে যেভাবে টেবিলস গ্রাফ যা আছে বা ডেটা শিট যা আছে এগুলো ফিল আপ করতে হবে। ওগুলোর অ্যানালাইসিস যেভাবে আছে, যেমন সিভ অ্যানালাইসিস করলে সিভ অ্যানালাইসিসের কার্ভ আঁকতে হবে। হ্যাঁ, তো যেহেতু এখন এটা প্রজেক্টের জন্য করবা, আগে তোমরা যেহেতু হাতে আঁকছো, এখন হয়তো গ্রাফগুলো চাইলে তোমরা এক্সেল ইউজ করে বা যে কোনো সফটওয়্যার ইউজ করে আঁকতে পারো। আচ্ছা স্যার সাউন্ড প্রপারলি আসতেছে না। হ্যাঁ, সাউন্ড আসতেছে না প্রপারলি। প্রপারলি সাউন্ড আসতেছে না, এখন শোনা যাচ্ছে? জি স্যার, আগের থেকে বেটার। আচ্ছা আচ্ছা, এক্সপেরিমেন্টাল রেজাল্টস এই সেকশনটা বুঝছো? আচ্ছা, এটা নিয়ে কোয়েশ্চেন না থাকলে এখন আমরা অ্যানালাইসিস পার্টে যাই। তো তুমি ধরো 4টা টেস্ট করলা, এই যে 4টা টেস্ট করলা, 4টা টেস্ট ধরো ডিফারেন্ট রেজাল্ট পাইলা। ধরো তুমি নরমাল কনসিস্টেন্সি টেস্ট করলা বা সিভ অ্যানালাইসিস করলা বা গ্রেডেশন টেস্ট করলা। তাহলে দেখো নরমাল কনসিস্টেন্সি থেকে তুমি ওয়াটার ডিমান্ডের একটা ধারণা পাইতে পারো। সিমেন্টের স্ট্রেংথ, যেমন তুমি এক্সপেরিমেন্ট 3 করলে সিমেন্টের স্ট্রেংথ, বা এক্সপেরিমেন্ট 1 থেকে বা নরমাল কনসিস্টেন্সি থেকে তুমি ওয়ার্কেবিলিটিরও একটা কি লিঙ্ক। তাহলে এই যে বিভিন্ন টেস্ট করলা, এই বিভিন্ন টেস্টের মধ্যে তোমাকে একটা ক্রস অ্যানালাইসিস করতে হবে। ক্রস অ্যানালাইসিস মানে ধরো এনসি ডাটা কিভাবে স্ট্রেংথে ইম্প্যাক্ট করলো। হ্যাঁ, এই স্ট্রেংথটা আবার দেখো সিভ অ্যানালাইসিস থেকেও তোমার স্ট্রেংথে ইম্প্যাক্ট করতে পারে গ্রেডেশনের কারণে। হ্যাঁ, তো এই যে দেখো একটা টেস্ট আরেকটা টেস্টের উপরে যে ইম্প্যাক্টটা রাখতেছে সেটা তোমাকে বুঝতে হবে। এটাকে আমরা বলতেছি যে ক্রস অ্যানালাইসিস। তাহলে এই যে এই টেস্টগুলোর ভিতরে ক্রস অ্যানালাইসিস করে যে লিঙ্কেজটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা করার পরে যে কাজটা, তুমি এখন ইঞ্জিনিয়ারে আসো, তুমি টেস্ট করলা, টেস্ট করে দেখলা ধরো নরমাল কনসিস্টেন্সি এসটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী কম বা বেশি, এভাবে তুমি রুট ফেইলারে যে রুট কজটা সেটা আইডেন্টিফাই করতে পারবা। এবং দেখো জাস্ট আইডেন্টিফাই করলেও হবে না, তোমাকে মেকানিজমটা এক্সপ্লেইন করতে হবে। যেমন নরমাল কনসিস্টেন্সি বাড়া মানে কি, তোমার ওয়াটার ডিমান্ড বেড়ে গেছে, তাহলে তোমার এক্সেস ওয়াটার লাগছে। হ্যাঁ, তো এই যে তুমি মেকানিজমটা, এক্সেস ওয়াটার লাগলে কি কি প্রবলেম হতে পারে তোমরা ল্যাব রিপোর্টের ডিসকাশনে বা যেভাবে লিখতেছো যে ইন্টারপ্রিটেশন করা, সেই ইন্টারপ্রিটেশনটা থাকতে হবে। সবকিছুর পরে তোমাকে ফাইনালি যে কাজটা করতে হবে, তুমি যেহেতু এলজিডির আন্ডারে অ্যাসাইন্ড একটা টিম, তোমাকে এলজিডিকে একটা রিকমেন্ডেশন দিতে হবে। সেই রিকমেন্ডেশনে কি থাকতে পারে, ধরো রিভার স্যান্ডের পরিমাণ বেশি হয়ে গেছে যেহেতু লোকাল স্যান্ড, তাহলে তুমি বলতে পারো যে এই স্যান্ড ব্লেন্ডটা যদি কমানো হয় তাহলে হয়তো স্ট্রেংথ আর একটু বেটার হতে পারে। ওয়াটার রিকোয়ারমেন্ট অ্যাডজাস্টমেন্ট, ধরো নর্মাল কনসিস্টেন্সি স্ট্যান্ডার্ড রেঞ্জের থেকে বেশি পাওয়া গেছে, তাহলে বলতে পারো যে এমন সিমেন্ট ইউজ করতে হবে যে নর্মাল কনসিস্টেন্সি 22 থেকে 30% এই রেঞ্জের মধ্যে পড়ে। বা তোমাকে যে এক্সপেক্টেড স্ট্রেংথ এন্ড পারফরমেন্স পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা, না পাওয়ার কারণ কি, গ্রেডেশনের একটা ইম্প্যাক্ট থাকতে পারে। বা প্র্যাকটিক্যালি সাইটে কি রেকমেন্ডেশনস তুমি প্রপোজ করতেছো সেটা দিয়ে দিবা। তো এই যে এগুলো করার জন্য তোমার যে যতগুলা কি ক্যালকুলেশনস আছে, ডাটা শিট ফিল আপ আছে, হ্যাঁ, এই তোমরা তো আর রিপোর্টে র ডাটা শিট বা স্যাম্পল ক্যালকুলেশন এটা তো আর দিবা না, এটা দিবা হলো অ্যাপেন্ডিক্সে। মানে অ্যাপেন্ডিক্স বলতে সবার লাস্টে দিবা। তোমার রিপোর্ট শেষ হয়ে যাওয়ার পরে শেষের দিকে কিছু পেজ থাকবে রেফারেন্সের পরে, সেটা হলো যেখানে তুমি কি করবা, তোমার যে র ডাটা শিট বা রাফ যেগুলো করছো বা ডাটা শিট কিভাবে স্যাম্পল ক্যালকুলেশন করছো সেই জিনিসগুলো দিবা। আচ্ছা, তো তোমাদের আগেও বলা হয়েছিল যে তোমাদের প্রজেক্টের নাম্বারটা থাকবে আসলে কি
100% এর মধ্যে 30% আছে হলো তোমাদের এই প্রজেক্টে। ওই নাম্বারটা এখানে দেখো টেবিল আসলে বলা আছে যে কোন টুলের মাধ্যমে আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি, তো মার্কসটা কত, তো সিওপিও ম্যাপিংও দেওয়া আছে যে তোমার কোন কোর্স আউটকামের সাথে কোন প্রোগ্রাম আউটকামটা ম্যাপ হচ্ছে। এখানে তুমি দেখতে পারো যে তোমাদের টোটাল রিপোর্টে আছে 20 নাম্বার, হ্যাঁ 20 নাম্বার আছে রিপোর্টে। আর রিপোর্টটা যেদিন জমা দিবা আসলে কি 14 উইকে লাস্ট উইকে সব প্রজেক্ট সাবমিট হবে। তো রিপোর্টটা একটা তো অনলাইন কপি মাস জমা দিবা, পিডিএফ আকারে অনলাইনে সাবমিট করবা, প্লাস যেদিন তোমাদের প্রেজেন্টেশন হবে ওরে ভাই সেদিন হার্ড কপিটা স্পাইরাল করে নিবা, স্পাইরাল করে আনবা। বুঝতে পারছো? ইনস্ট্রাকশন ক্লিয়ার? পরে বইলো না যে বলি নাই। পিডিএফ সাবমিটও করবা অনলাইনে, প্লাস তোমার হার্ড কপিটা স্পাইরাল বাইন্ডিং করে আনবা ইচ গ্রুপ। ঠিক আছে? এখন তোমার রিপোর্টে কি থাকবে? রিপোর্টে তুমি যদি তোমার কেসটা সলভ করতে পারো বা তুমি যদি তোমার প্রবলেমটাকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারো এবং ডাটার ইন্টিগ্রেশনটা দেখাইতে পারো, ক্রস অ্যানালাইসিস বা লিঙ্কেজটা, তাহলে তুমি 10 নাম্বার পাবা। এবং তোমার ফরম্যাটিং, গ্রামাটিক্যাল মিস্টেকস বা রেফারেন্সিং এগুলো যদি ঠিকঠাক থাকে বা টোটাল ওভারঅল রিপোর্টের প্রেজেন্টেশন এবং কোয়ালিটির উপরে তোমার নাম্বার থাকবে 10। আর তুমি যেটা প্রেজেন্ট করবা, সেটা পিপিডি স্লাইড বানাবা, সেখানে তোমাকে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, তুমি কি ডায়াগনোসিস করছো, কি রেকমেন্ডেশন দিচ্ছ, তুমি কিভাবে অ্যাক্রস দ্য টেস্ট তোমার অ্যানালাইসিস বা লিঙ্কেজটা তুমি ডিফাইন করছো, সেই জিনিসগুলো যদি প্রপারলি এক্সপ্লেইন করতে পারো তোমার প্রেজেন্টেশনের মাধ্যমে, তাহলে এটাতে আরো 5 এভাবে তোমার 30% নাম্বারটা ডিভাইড করা আছে। তো এখানে তোমাকে দেখো রিপোর্ট রাইটিং এর সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা আসলে অন্যান্য কোর্সের ক্ষেত্রে দেওয়া হয় না, বাট যেহেতু তোমরা একদম ফার্স্ট টাইম এই ধরনের কোনো প্রজেক্ট করতেছো, তাই তোমাদের সব ইনস্ট্রাকশন আসলে দেওয়া আছে। তোমাকে সাবমিট ইন ওয়ার্ড এন্ড পিডিএফ দেখো বলাই আছে, তুমি একটা ডক ফাইলও দিবা, একটা পিডিএফ ফাইলও দিবা। পিডিএফটা থেকে তুমি প্রিন্ট করবা যাতে ফরম্যাটিং কোনো ইস্যুস না থাকে, এবং এই প্রিন্ট করে সেটাকে স্পাইরাল বাইন্ডিং করবা। তুমি লিখবা হলো টাইমস নিউ রোমানে, তোমার টাইটেলটা হবে 16 পয়েন্ট বোল্ড, হেডিংস গুলো হবে 14 পয়েন্ট, আর বডি টেক্সট থাকবে হলো 12 পয়েন্ট করে। অ্যালাইনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা সবাই এই জিনিসটা ভুল করো। তোমার বডি টেক্সটের অ্যালাইনমেন্ট থাকবে অলওয়েজ জাস্টিফাইড, এবং তোমার পেজের যে মার্জিন সেটা হলো 1 ইঞ্চ, সব সাইড থেকে 1 ইঞ্চ করে থাকবে। অবশ্যই পেজ নাম্বার দিবা নিচে। রিপোর্টের লেন্থ হবে 10 থেকে 15 পেজ, হ্যাঁ 10 থেকে 12 পেজ বা 10 থেকে 15 পেজের মধ্যে তুমি তোমার রিপোর্টটা শেষ করবা। এটা কি এক্সক্লুডিং অ্যাপেন্ডিক্স, তার মানে কি তুমি তোমার যে রাফ ক্যালকুলেশন করছো বা যে ডেটা শিটগুলো ফিল আপ করছো ওগুলো তো অবভিয়াসলি অ্যাটাচ করবা, এটা কিন্তু এই 15 পেজের বাইরে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো রিপোর্ট স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, কভার পেজে কি কি থাকবে মিনিমাম, এগুলো এখানে বলা আছে, এগুলো জানো তোমরা অলরেডি। আচ্ছা, যেহেতু একটা রিপোর্টে অ্যাবস্ট্রাক্ট মাস্ট থাকতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট আসলে কি লিখবা? অ্যাবস্ট্রাক্টটা হলো, তুমি অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় হলো সবার পরে, তুমি ফুল রিপোর্ট লেখার পর তুমি যে রেজাল্ট পাইছো বা ওভারভিউ, অ্যাবস্ট্রাক্ট হলো এক ধরনের ওভারভিউ, তাহলে এটা লিখবা হলো সবার পরে। তোমার রিপোর্ট লেখার সবার পরে হলো সবার লাস্টে, হ্যাঁ সবার লাস্ট হলো অ্যাবস্ট্রাক্ট লিখবা, বাট রিপোর্ট এটা সবার আগে থাকবে। তো অ্যাবস্ট্রাক্ট লেখার নিয়ম হলো কি, দেখো তোমার যে প্রবলেমটা সেটা একটা ব্রিফ ডিসক্রিপশন দিবা। তুমি সিলেক্টেড এক্সপেরিমেন্টস গুলো কি কি সিলেক্ট করছিলা উইথ এনাফ এক্সপ্লেনেশন উইথ পারপোজ, এগুলো বলে কি কি পাইছো এবং কি কি রেকমেন্ড করছো, এই সব কিছু লিখতে হবে 150 থেকে 200 ওয়ার্ডে, যাতে তোমার অ্যাবস্ট্রাক্ট করে আমি বুঝতে পারি ওভারঅল তুমি প্রজেক্টে কি করছো, কি কি টেস্ট আইডেন্টিফাই করছো, কি রেজাল্ট পাইছো এবং কি রেকমেন্ড করছো অ্যাজ এন ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এটাকে বলা হয় এরপরে যেটা দিবা অ্যাবস্ট্রাক্টের পরে একটা টেবিল অফ কন্টেন্টস থাকবে। টেবিল অফ কন্টেন্টসে তোমার সবগুলোর পেজ নাম্বার দেওয়া থাকবে, কোন সেকশনগুলোর পরে করা আছে বলে দেওয়া আছে। একটা পেজে দেখবা যে এরকম 1 ইন্ট্রোডাকশন, এটার পেজ নাম্বার, ধরো 2 এ কি আছে, তো হলো প্রবলেম ডেফিনিশন, এই প্রবলেম ডেফিনিশনের পেজ নাম্বার, যাতে আমি টিওসি তে কন্ট্রোল মানে যে সিলেক্ট করে তোমার মানে পিডিএফ এ যদি হয় তাহলে আমি ওই পেজে চলে যেতে পারি, হ্যাঁ।
আচ্ছা, এরপরে দেখো তুমি এখানে কি লিখবা, এখানে স্টেপ বাই স্টেপ সবই বলা আছে আসলে, যে তোমার প্রজেক্টের ইন্ট্রোডাকশনটা লিখবা। ইন্ট্রোডাকশন হলো তোমার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর ব্যাকগ্রাউন্ড, বা আমরা যে ফাইন এগ্রিগেট ইউজ করতেছি এখানে রিভার স্যান্ড, সিলেট স্যান্ড, তার ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সের সাথে তুমি কিভাবে সেটা তোমার অ্যাসাইন প্রবলেমের রিলেভেন্ট। তবে ম্যাথ বাট এখানে যেটা তোমরা লিখবা না সেটা হলো তোমাদের যে থিওরিটিক্যাল ডেসক্রিপশন, মানে যে ডেফিনেশন গুলো তোমরা লেখো, তোমাদেরকে কোনো কিছু এক্সপ্লেন করতে দিলেও তোমরা ডেফিনেশন লেখো, কোনো কিছু কম্পেয়ার করতে দিলেও তোমরা ডেফিনেশন লিখে দাও। তো এখানে এই রিপোর্টে আমি তোমাদের আসলে ডেফিনেশন জানতে চাচ্ছি না। ডেফিনেশনটা হলো তোমাকে বোঝানোর জন্য, তুমি বুঝে তোমার প্রবলেমে কিভাবে সেটা রিলেভেন্সি খুঁজে পাইছো সেই জিনিসটা তুমি লিখবা। ইন্ট্রোডাকশন লেখার পরে তোমার কাজ হলো প্রবলেম ডেফিনেশন এবং হাইপোথিসিস। হাইপোথিসিস কথাটার এই টার্মটা আগে শুনছো কেউ? না স্যার। আচ্ছা, তাহলে দেখো হাইপোথিসিস বা প্রবলেম ডেফিনেশনটা কি। ধরো তোমার ইচ গ্রুপের জন্য তোমার একটা করে প্রবলেম আছে। হ্যাঁ, তুমি একটা কনসাল্টিং টিম, ধরো তোমার প্লাস্টারে কনসিস্টেন্ট স্ট্রেংথ পাচ্ছ না, তাহলে কি তোমার এটাই হলো তোমার প্রবলেম। তাহলে তুমি যে স্ট্রেংথটা পাচ্ছ না এটা ডিফাইন করতেছো, যে তুমি ক্লিয়ারলি ডিসক্রাইব করতেছো তোমার অ্যাসাইন ফিল্ড ইস্যু, এটা হলো প্রবলেম ডিফাইন করা। এটার পরে হলো তোমার পসিবল কজেস গুলা আইডেন্টিফাই করা। তাহলে এখন পসিবল কজেস এর মধ্যে ধরো তোমার 5 থেকে 6টা কারণে তোমার স্ট্রেংথ না আসতে পারে। আর তোমার হাইপোথিসিস হলো, তুমি যেটা একটা কনসাল্টিং টিম, তুমি সেটা বলতেছো যে এর মধ্যে ধরো এই 2-3টা কজ সবচেয়ে হয়তো বেশি সিগনিফিক্যান্ট রোল প্লে করতেছে, যার কারণে তোমার এই প্রবলেমটা হচ্ছে। তাহলে এই যে তুমি একটা হাইপোথিসিস দিচ্ছ, মানে তোমার একটা ধারণা, এই হাইপোথিসিসটা ব্যাকআপ করবে হলো তুমি যখন এটা ল্যাবে রেজাল্ট, মানে ল্যাবে টেস্ট করবা। ধরো তুমি বললা যে সিলেট স্যান্ড কম থাকার কারণে, পার্সেন্টেজ কম থাকার কারণে এই প্রবলেমটা হইতে পারে। এটাও কিন্তু তোমার ওয়ান অফ দ্য পসিবল কজেস, বাট তুমি মনে করো যে এটাই সবচেয়ে বেশি স্ট্রং ভূমিকা পালন করে আদার কজেসের থেকে। তাহলে এটাকে তোমাকে, এই যে তুমি একটা হাইপোথিসিস দিছো, তুমি একটা ধারণা করতেছো, এই হাইপোথিসিসটাকে তোমাকে কি করতে হবে, ওই যে ল্যাবে টেস্টের মাধ্যমে সেটাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ তোমার হাইপোথিসিস সেটা কারেক্ট হতে পারে, নাও কারেক্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমার হাইপোথিসিসটা কি বা প্রবলেম ডেফিনেশনটা কি সেটা এক্সপ্লেইন করলা। করার পরে তুমি টেস্টটাকে সিলেক্ট করলা। এই সেকশনটা ইম্পর্টেন্ট। দেখো, তোমাকে এমন ভাবে এক্সপেরিমেন্টটাকে সিলেক্ট করতে হবে, তোমাদের তো 10টা এক্সপেরিমেন্ট আছে, এখন অবভিয়াসলি তুমি 10টা টেস্ট করবা না। তোমার ইস্যুর জন্য কি কি টেস্ট করতে হবে এটা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তোমাকে তো আর কেউ বলে দিবা না যে আপনি এই টেস্টটা করেন। যেমন আমরা এই টেস্টটা কেন করি, এটাই তো তোমাদেরকে ল্যাবে শেখানো হচ্ছে। তুমি নর্মাল কনসিস্টেন্সি কেন করতেছো, সেটিং টাইম টেস্টটা কেন করতেছো, আমাদের যখন ক্লাসে লেকচার দেওয়া হয় বারবার কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড বা এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে দেখবা যে তোমাদেরকে এক্সাম্পল দিই। তাহলে এই যে এই জন্যই যাতে তোমরা বুঝতে পারো কোন প্রবলেমের ক্ষেত্রে আমরা কোন টেস্টটা করি এবং এই টেস্টের ইন্টারপ্রিটেশনটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। তো এই জন্য তোমাকে ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট, এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই আসলে ভুল। হ্যাঁ, তো তোমাকে আসলে এক্সপেরিমেন্ট যেগুলো সিলেক্ট করবা সেগুলো বুঝে, থিওরি বুঝে, প্রপার নলেজ নিয়ে, দরকার হলে বইপত্র পড়ে তোমাকে এক্সপেরিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করতে বেশি সময় লাগবে না, 4টা এক্সপেরিমেন্ট করতে আর কয়দিন লাগবে, ধরো 1 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ লাগবে। তোমার যদি ধরো এক্সপেরিমেন্ট 3 করলা তাহলে হয়তো 14 দিনের টেস্ট করলা। যদি সময় কম থাকে 14 দিনের টেস্টটাকে, সেটাকে আমরা এক্সট্রাপোলেট করে 28 দিনে তার রেজাল্টটা কত হতে পারে সেটা তো আমরা করতে পারি। হ্যাঁ, বাট এই যে সব কিছু, এই যে টাইমের মধ্যে তোমাদের যেহেতু আজকে কাজটা বুঝাই দিচ্ছি, তোমাদেরকে নেক্সট উইক থেকে আসলে এটা নিয়ে, এখন থেকে যে এক্সপেরিমেন্ট হবে এক্সপেরিমেন্টের সাথে তোমার প্রজেক্টকে তুমি কিভাবে কানেক্ট করতেছো, বা এতদিন যে এক্সপেরিমেন্টগুলো পড়ে আসছো, যে 1 থেকে 1 to 6 এই 6টার মধ্যে তোমার গ্রুপের জন্য কোন টেস্টটা লাগতে পারে সেটা আজকে থেকেই চিন্তা করো, সবাই মিলে কথা বলো। ডেইলি আসলে প্রজেক্টের জন্য তোমাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা মিনিমাম অ্যাটলিস্ট আধা ঘন্টা দিতে হবে। তোমরা যদি ভেবে থাকো যে হ্যাঁ 10th উইকে 11th উইকে শুরু করব, কোনো মধ্যে কয়েকটা টেস্ট করে তারপরে সাবমিট করে দিব, তাহলে দেখবা যে তোমাদের ওই প্রজেক্টের রিপোর্টের কোয়ালিটি ওরকমই হবে। এই জিনিসটাকে শেখার জন্য
করো প্রজেক্টটা, ঠিক আছে? কারণ এই ধরনের প্রজেক্টে কিন্তু তোমরা যদি অ্যাজ এন সিভিল ইঞ্জিনিয়ার যদি ক্যারিয়ার করতে চাও, তাহলে এই যে প্রজেক্টটা আসলে মাথা খাটাও, তাহলে শিখতে পারবা। আর যদি মনে করো যে না, কোনো মতে পাস করলেই হয়েছে, এত এফোর্ট দিব না, তাহলে তুমি ওইভাবেই শিখবা। তো এই কোর্সটা যেহেতু করতেছো, এই কোর্সের একদম ম্যাক্সিমাম এটাই তোমার ম্যাক্সিমাইজেশন, যে তুমি কি আউটপুটটা নিতে পারতেছো, এখান থেকে কি শিখে যেতে পারতেছো, ঠিক আছে? এটা তুমি প্রজেক্টের মাধ্যমে যখন অ্যাপ্লাই করবা তখনই বুঝবা যে তোমার ল্যাকিংস কোথায় এবং তুমি কি শিখলা, ঠিক আছে? তো এখানে বলা আছে যে এই জন্য টেস্ট সিলেকশনটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রজেক্টে। তুমি এক্সপেরিমেন্টটা সিলেক্ট করবে, তারপরে জাস্টিফাই করলা কেন তোমার টেস্ট সিলেক্ট করা হলো এবং তোমার প্রবলেমের সাথে সেটা কিভাবে লিঙ্ক সেটা বুঝাইতে হবে। হ্যাঁ, তারপর তুমি এক্সপেরিমেন্ট করলা, সেগুলো তুমি টেবিলস গ্রাফের রেজাল্টটাকে প্রেজেন্ট করলা, অ্যানালাইসিস ডিসকাশন এগুলা লিখলা, এগুলো ল্যাব রিপোর্টও লেখো তোমরা। তারপরে এই রেজাল্ট পাওয়ার পরে ডিসকাস করার পরে তুমি বুঝবা যে এইটাই ইঞ্জিনিয়ারিং ডায়াগনোসিস করে। তুমি আসলে তোমার প্রবলেমের রুট কজটা তোমার এখন রেজাল্টের মাধ্যমে, মানে তোমার টেস্টের মাধ্যমে সেটা ব্যাকড আপ, হ্যাঁ, মানে ডাটা দিয়ে তুমি এখন ডাটা ড্রিভেন তুমি এটা অ্যানালাইসিস করলা। তারপরে তুমি যেটা করবা, একটা ফাইনাল রেকমেন্ডেশন দিবা। কাকে দিবা? এলজিইডি কে দিবা। সেটা হইতে পারে আপনারা স্যান্ড ব্লেন্ড চেঞ্জ করেন, ওয়াটার রিকোয়ারমেন্টটা অ্যাডজাস্ট করেন, ওবিসির জায়গায় অন্য সিমেন্ট নেন, এই ধরনের অনেক ধরনের তুমি কনসাল্টিং রেকমেন্ডেশন তুমি চাইলে তোমাকে অবশ্যই দিতে হবে। এটাও তোমাদেরকে আসলে বুঝতে হবে, হ্যাঁ, যে তুমি কি রেকমেন্ড করতেছো, কেন করতেছো, এবং তুমি যে রেকমেন্ড করতেছো এটা তোমার টেস্টের মাধ্যমে ব্যাকড আপ কিনা। হুম, এটাই বলা আছে যে রিকমেন্ডেশনস মাস্ট বি সাপোর্টেড বাই ডেটা। তারপরে তুমি কনক্লুশনে যেটা লিখবা সেটা হলো কি, তোমার কি ফাইন্ডিংস গুলো সামারাইজ করবা, তোমার যে টার্গেট পারফরমেন্স সেটা অ্যাচিভ হয়েছে কিনা সেটা স্টেট করবা। রেফারেন্সিং তোমাদের শুরুতেও বলা হয়েছিল যে আমরা এপিএ অথবা IEEE এই যে দুইটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে করতে পারো। আচ্ছা, তোমার এসটিএম স্ট্যান্ডার্ডস, ল্যাব ম্যানুয়ালস, টেক্সট বুকের যদি কোনো পেজ নাম্বার থাকে বা কোনো চ্যাপ্টার থাকে সেটাকেও রেফার করবা। অ্যাপেন্ডিক্স মাস্ট, তোমার যে র ডাটা শিট বা স্যাম্পল ক্যালকুলেশনগুলো করতেছো সেটা মাস্ট, সেটা অ্যাপেন্ডিক্সে দিবা। এখন দেখো কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। মিনিমাম 4টা এক্সপেরিমেন্ট তোমাকে পারফর্ম করতেই হবে এবং জাস্টিফাই করা লাগবে কেন ওই টেস্টটা সিলেক্ট করা হয়েছে। তারপরে এই 4টা টেস্টের মধ্যে তোমার রেজাল্টগুলোকে লিংক করাইতে হবে। হ্যাঁ, যখন গ্রাফ আঁকবা যাতে প্রপার ইউনিট রিপোর্টিং, যেটা বারবার ভুল করো তোমরা, রিপোর্টিং ভ্যালুটা বারবার ভুল করো। হ্যাঁ, তো রিপোর্টিং ভ্যালুটা খেয়াল করবা, কিভাবে রিপোর্ট করতেছো, রিপোর্টে যাতে তোমার রিপোর্টিং ভ্যালুটা ভুল না হয়। এবং ডিরেক্ট যে বুক আর ইন্টারনেট থেকে যদি তোমরা ডিরেক্ট থিওরি কপি করো সেই জিনিসটা করবা না। হ্যাঁ, আচ্ছা, তারপরে তোমাদেরকে স্লাইড বানাইতে হবে। স্লাইড ম্যাক্সিমাম 15টা বানাইতে পারবা, এর বেশি আমি আসলে ডিসকারেজ করতেছি। তোমাদের প্রেজেন্টেশনের টাইম থাকবে আসলে 8 থেকে 10 মিনিট। তো 8 থেকে 10 মিনিটে তোমার সবাইকে প্রেজেন্ট করতে হবে এবং পুরো প্রজেক্টকে আসলে তোমার প্রজেক্টটাকে এক্সপ্লেইন করতে হবে। আর 5 মিনিট থাকবে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। এখানে চাইলে আদার গ্রুপও কিছু কোয়েশ্চেন করতে পারো, আমি কিছু কোয়েশ্চেন করব, বা যাকে প্রেজেন্ট করতেছো রেসপেক্টিভ ফ্যাকাল্টি মেম্বার সেই কোয়েশ্চেনগুলো করবে। স্লাইডগুলো কিভাবে তৈরি করবা সেটার ফন্টও বলে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড হলো এরিয়াল ইউজ করো, হেডিংসগুলো 28 পয়েন্ট আর বডিগুলো 22 পয়েন্ট। 22 পয়েন্টের নিচে রাখবা না, 22 পয়েন্টের নিচে রাখলে যেটা হয় তোমাদের স্লাইড দূর থেকে আসলে পড়া যাবে না। হ্যাঁ, তো এই যে পয়েন্টগুলো, ফন্টের সাইজটা মাস, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো মতো খেয়াল করবা স্লাইড বানানোর সময়। আর এত বেশি ফ্যান্সি ডিজাইনের আসলে দরকার নাই, মিনিমালিস্টিক একদম সিম্পল ডিজাইন রাখবা, সে ওইভাবে আসলে স্লাইডটা প্রিপেয়ার করবা। বুলেট পয়েন্টস ইউজ করবা, গ্রাফ টেবিল, খুব বেশি রাইটিং দিবা না, যেটা করো অনেকে প্যারাগ্রাফ লিখে দাও। প্রেজেন্টেশনে যেটা করবা বুলেট পয়েন্ট আকারে তোমার কি পয়েন্টসগুলো বলবা এবং সেটা তুমি এক্সপ্লেন করবা। আচ্ছা, স্লাইডের স্ট্রাকচারটা কিরকম হবে সেটাও বলে দেওয়া আছে। তোমার টাইটেল স্লাইড আছে, প্রবলেম কনটেক্সট, তোমার ডাটা সেট কি, তোমার হাইপোথিসিসটা কি, তুমি কি টেক্সট
সিলেক্ট করছো, প্রেজেন্টেশন আছে। তারপর হলো এক্সপেরিমেন্টাল রেজাল্টস, অ্যানালাইসিস, ডিসকাশন, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ডায়াগনোসিস, তারপর রেকমেন্ডেশন এবং কনক্লুশন। এটা হলো তোমার সাজেস্টেড স্লাইড স্ট্রাকচারটা। এবার হলো তোমাদেরকে দেখো যে গ্রুপ ওয়াইজ ডাটা সেট দেওয়া আছে, তো যে কোনো একটা গ্রুপের জন্য বলে, আচ্ছা এখানে গ্রুপটা তোমরা কিভাবে বুঝবা? A1 এ কয়টা গ্রুপ আছে? 4টা স্যার। 4টা। তাহলে A1 এর যে গ্রুপ 1 সেটা হলো এখানকার গ্রুপ 1, A1 এর গ্রুপ 2 হলো এখানকার গ্রুপ 2, A1 এর গ্রুপ 3 এখানকার গ্রুপ 3, A1 এর গ্রুপ 4 এখানকার গ্রুপ 4। তাহলে এটা গেল A1। এবার A2 এর যে গ্রুপ নাম্বার 1 আসো, সে আসলে 5 নাম্বার গ্রুপ, বুঝা গেছে? A2 এর গ্রুপ নাম্বার 2 হলো 6, A2 এর গ্রুপ নাম্বার 3 হলো 7, A2 এর গ্রুপ নাম্বার 4 হলো আসলে গ্রুপ 8। এভাবে করে তোমার বাকি গ্রুপগুলো হবে, যেমন এখানে হলো B1 এর গ্রুপ 1 2, এভাবে করে তোমার গ্রুপগুলো অ্যাসাইন করা আছে। তো হয়তো তোমাদের এর থেকে বেশি গ্রুপই আছে, 34টা গ্রুপ, 35টা গ্রুপের ডেটা দেওয়া আছে। তো তোমরা এই সিরিয়ালি যাবা, এই সিরিয়ালি তোমাদের যেখানে গিয়ে আসলে শেষ হয় আসলে, হ্যাঁ। আচ্ছা এখন দেখো, ধরো আমি A1 এর গ্রুপ 2 এর কথাই বলি। তো তোমাদের যে স্যান্ডটা দেওয়া হয়েছিল মডারের জন্য, দেখো 40% আর 60%, হ্যাঁ। তাহলে 40% লোকাল স্যান্ডের সাথে 60% সিলেট স্যান্ড মিক্স করা হয়েছে। নর্মাল টেম্পারেচার ছিল হলো 34, আর কিউরিং যখন করা হয়েছে তখন ওই টেম্পারেচার ছিল 27। ফাইন এগ্রিগেটের ময়েশ্চার পার্সেন্টেজ ছিল 1.5%, এবং তোমার মর্টারের টার্গেটেড স্ট্রেন্থ ছিল আসলে 20 মেগা প্যাসকেল। তোমাদের ফোকাস ফিল্ড ইস্যুতে তোমাদের যে সমস্যাটা সেটা হলো আসলে কি লো স্ট্রেংথ। এখন লো স্ট্রেংথ কেন হচ্ছে? একটা হইতে পারে গ্রেডেশনের প্রবলেম হইতে পারে। তাহলে তোমাকে কি টেস্ট করতে হবে? সিভ অ্যানালাইসিস করতে হবে, থ্রিও করতে হবে, হ্যাঁ। তো এরকম আর কি, আরো কি কি কারণে স্ট্রেংথ কমতে পারে বেসড অন ইওর ডেটা সেট, এটা আসলে তোমাকে বের করতে হবে, হ্যাঁ। এটাই হলো তোমাদের আসলে প্রজেক্টটা। এভাবে তোমরা বের করবা, বের করে তোমার মিনিমাম 4টা টেস্ট পারফর্ম করতে হবে। তুমি চাইলে 5-6টা করতে পারো, বাট যে টেস্টগুলো তুমি সিলেক্ট করছো সেই টেস্টগুলোকে তোমাকে জাস্টিফাই করতে হবে যে কেন তুমি এই টেস্টটা সিলেক্ট করলা, ঠিক আছে? সিমিলারলি এক এক গ্রুপে দেখো এক এক প্রবলেম। যেমন গ্রুপ 5 এর ক্ষেত্রে যদি বলি, তাদের ওয়ার্কেবিলিটি ইস্যু। তো ওয়ার্কেবিলিটি ইস্যু কি? হ্যাঁ, তো ওয়ার্কেবিলিটি ইস্যুটা কি, তোমার এই ডেটা দিয়েই তোমাকে সেটা টেস্ট করে বের করতে হবে এবং একটা ফাইনাল একটা রিকমেন্ডেশন দিতে হবে, ঠিক আছে? এভাবে তোমাদের প্রত্যেক গ্রুপের জন্য এক একটা ডাটা আছে। তো তোমরা যখন আসলে প্রজেক্টটাকে প্রেজেন্ট করবা, অবভিয়াসলি তোমাদের অ্যাসাইন ডাটা সেটটা দেখাবা, ঠিক আছে? আমাকে যাতে প্রজেক্টটা খুলে দেখতে না হয় যে তোমার অ্যাসাইন ডাটা সেট কি, তোমাদের সেটা রিপোর্টে প্লাস প্রেজেন্টেশন স্লাইডে এই ডাটা সেটটা যাতে তোমরা আগে দেখাবা, এটাই হলো তোমাদের ফার্স্ট কাজ। আচ্ছা, এভাবে তোমাদের ডাটা দেওয়া আছে। সাবমিশন ডেট হলো আসলে 14th উইক, যার যেদিন ক্লাস সেদিনই তার সাবমিশন, প্রেজেন্টেশন ওই দিন। এটা আসলে আর কোনো পিছানোর ওয়ে নাই। সো কেউ রিকোয়েস্ট করবে না যে স্যার পরে দিই। তোমার ক্লাস যদি রবিবারে হয় তাহলে তোমার 14th উইক রবিবারেই তোমাকে এটা প্রেজেন্ট করতে হবে, সাবমিট করতে হবে। তোমার যদি বুধবারে হয় ক্লাস তাহলে বুধবারে করবা। তো যার যেদিন ক্লাস, যে সেকশনের যেদিন ক্লাস এই সেকশনেরই ওই দিন সাবমিট করতে হবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ম্যাডাম কিছু যদি বলে এখন। Yes, ma'am.
আচ্ছা, তোমাদেরকে কারো কোনো কোয়েরিজ আছে? মানে এগুলো কি আমাদের একদম ফিল্ডে যে করতে হবে, মানে এলজিডি, নাকি আমরা আমাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে ভার্সিটি থেকে আমরা এগুলা করবো সবকিছু? তোমাদেরকে তো স্যাম্পল প্রোভাইড করা হবে। তুমি কি এতক্ষণ ক্লাসে ছিল না? এটা তো তোমাদের একটা কেস স্টাডি, যে কোন কেসে তোমরা কিভাবে কি রেসপন্স করবা। মানে ক্লাস কি মন দিয়ে করো নাই? হুইচ পার্টে তোমাদেরকে বলা হয়েছে যে এলজিডি থেকে গিয়ে করে আসতে এটা? আচ্ছা, C1 এ সিআর প্রেজেন্ট আছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমাদের নেক্সট উইকের ক্লাসটা তো অফ থাকবে, পহেলা বৈশাখের বন্ধ। তো তোমরা যে কাজটা করবা, ল্যাব থেকে একটা আলাদা স্কেজুল নিবা নেক্সট উইকে। ওই দিন হচ্ছে তোমরা এক্সপেরিমেন্টটা করে ফেলবা। আর হচ্ছে এর আগে আমি তোমাদেরকে হচ্ছে কি লেকচারটা দিয়ে দিব অনলাইনে। তো আমাকে হচ্ছে কালকেই অবশ্যই, হ্যাঁ 3টার মধ্যে, 3টা বাজে আমার সাথে দেখা করবা। এর মধ্যে আমাকে জানাবা যে তোমরা আসলে কবে স্লটটা নিয়েছো, আর তোমাদেরকে ওই অনুযায়ী আমি হচ্ছে এর আগে লেকচারটা দিয়ে দিব। বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলেও হচ্ছে ক্লাসটা এন্ড করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম।